সোনার টুকরো এখনো লেগে আছে। এটা জাহাঙ্গীরের এসি রুম। এই দিকেই যমুনার ধারে আমাদের তাজমহল। এটি হলো শাহজাহানের বন্দি। আচ্ছা, মাঝখান ফাঁপা। এখানেই আকবর মহাশয় বসতেন। আর এখানে প্রচুর পরিমাণে ফরেনার্স এসছে। সো বিউটিফুল। এখানে রাজা বসতো, এখানে মন্ত্রী বসতো। এটা হচ্ছে শাহজাহানের পাশা খেলার ঘর। শাহজাহান আর মমতাজ এখানে পাশা খেলতেন। এখানে মমতাজ বেগম স্নান করতে। আগ্রায় বেড়াতে আসা মানেই আপনাদের প্রথমেই উল্লেখযোগ্যভাবে চোখে পড়বে আগ্রা ফোর্ট আর বিশ্ববিখ্যাত তাজমহল। আগ্রা ফোর্ট, যেটি আগ্রার লালকেল্লা নামেও পরিচিত। আজ আপনাদেরকে আগ্রা ফোর্টে নিয়ে যাচ্ছি আমি এই পর্বে। সমস্ত ডিটেলসে দেখাবো আগ্রা ফোর্টের ডিটেলসে ভেতরে কি কি দেখবেন, আর তার সাথে সংক্ষিপ্ত ইতিহাস এই ভিডিওতেই আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বা সম্রাট হুমায়ুন 1530 খ্রিস্টাব্দে এই আগ্রা ফোর্টের নির্মাণ কার্য শুরু করেন, আর এটি রেনোভেট বা নতুন করে আবারও স্থাপত্য শুরু করেছিলেন আকবর মহাশয় 1565 খ্রিস্টাব্দে, আর এটি কমপ্লিট স্ট্রাকচার তৈরি হয় 1573 খ্রিস্টাব্দে। যদি আপনারা আগ্রা ফোর্টে কলকাতা বা বারাণসী বা অন্য কোনো স্থান থেকে আসেন, তাহলে আপনাদেরকে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে নামতে হবে, আর এই রেলওয়ে স্টেশনের পাশেই হলো আগ্রা ফোর্ট। আর যদি আপনারা দিল্লি বা মথুরা বা বৃন্দাবন থেকে আপনারা ঘুরতে আসেন, তাহলে আপনাদেরকে আগ্রা ক্যান্ট স্টেশনে নামতে হবে ট্রেনে করে। আর যদি আপনারা ফ্লাইটে করে আসতে চান, তাহলে আগ্রা এয়ারপোর্টে নেমেও আপনারা আসতে পারেন। এই আমাদের হোটেল থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। এই হোটেলটি পুরো আগ্রা ফোর্ট স্টেশনের পাশেই। আর এবার আমরা অটো ধরছি, আর অটোতে উঠেই আমাদের চোখে সামনেই পড়লো জামা মসজিদ, যেটি আগ্রার সবথেকে বড় মসজিদ। আর এই জামা মসজিদটি শাহজাহান বা শাহজাহানের কন্যা জাহানারা বেগম তৈরি করেছিলেন সেই সময়। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তাজমহল সম্বন্ধে ডিটেলসে, আর তার আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মথুরা থেকে আমি কিভাবে কোন ট্রেন ধরে আগ্রা ক্যান্ট স্টেশনে এসেছিলাম। যারা এই পর্বগুলি দেখেননি তাদেরকে অনুরোধ, আগের পর্বগুলি আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা দেখে নিন, নইলে আই বাটনে ক্লিক করুন, ভিডিওগুলি আসছে দেখে নিন। অটোতে 7-8 মিনিট মতো লাগবে। আগ্রা ফোর্ট স্টেশনের পাশে আগ্রা ফোর্ট অবস্থিত হলেও এর যে মেন গেট যেখান থেকে এন্ট্রি নিতে হবে, সেটা এই স্টেশন থেকে 600-700 মিটার মতো দূরে অবস্থিত, তাই আমরা অটো নিলাম। এখানে আপনারা ঘোড়ার গাড়িও পাবেন। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি আগ্রা ফোর্টে, যেটা এখানকার লোকেরা লালকেল্লাও বলে থাকে, কারণ এটা লাল পাথরের তৈরি। তাই চলুন আপনাদের সবাইকে আজকে আগ্রা ফোর্টের সম্বন্ধে সমস্ত ডিটেলস তথ্য দেবো এবং আগ্রা ফোর্ট আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আগ্রা ফোর্টের ভিতরে আমরা প্রবেশ করি। এই হলো আমাদের সেই প্রাচীন আগ্রা ফোর্ট, যেখানে প্রথমেই আপনাদেরকে দেখাই যে আমাদের দেশের প্রিয় জাতীয় পতাকা সুন্দরভাবে ওপরে উঠছে। এই দুটি কিউআর কোডই আপনারা স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে পারেন। বাড়ি থেকে কিংবা হোটেল থেকে অনলাইনে টিকিট কেটে এসে আপনারা এখানে প্রবেশ করতে পারেন। চলুন এবার আমি আগ্রা ফোর্টের ভেতরে প্রবেশ করি। এই জিনিসগুলো এখানে প্রহিবিটেড, এটা আপনাদের একবার দেখে নিন, স্ক্রিনশট তুলে নিন। চলুন এবারে আমরা আগ্রা ফোর্টের ভিতরে আমরা প্রবেশ করি। ঠিক আগ্রা ফোর্ট থেকে দেখুন কি সুন্দর লাগছে আমাদের জাতীয় পতাকা, ফাটাফাটি দেখতে লাগছে। আর এখানে প্রচুর পরিমাণে ফরেনার্স এসছে। সো বিউটিফুল। So many foreigners are here to watching the Agra Fort. চলুন আগ্রা ফোর্টের ভিতরে প্রবেশ করি। দেওয়ালটির উচ্চতা দেখতে পাচ্ছেন,
প্রায় 70 ফিট উঁচু এই আগ্রা ফোর্টের দেওয়ালের উচ্চতা, অর্থাৎ 4 থেকে 5 তলা বাড়ির সমান। আজকে এই দেওয়ালের মাথায় প্রহরীরা তীর ধনুক নিয়ে রেডি থাকতেন। যদি কোনো শত্রু প্রধান দ্বার দিয়ে প্রবেশও করতে পারত, কিন্তু এইখানেই তাদেরকে আটকে দেওয়া হতো বা মেরে দেওয়া হতো। তার জন্যই এখানে সেকেন্ড একটি দ্বার থাকতো। এবার আমরা আগ্রা ফোর্টের মেইন যে এন্ট্রেন্স, সেখান থেকে আমরা এবারে প্রবেশ করছি ভেতরে। এই হচ্ছে আমাদের আগ্রা ফোর্ট, কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এখান থেকে আপনাদের 10 টাকা করে টিকিট নিতে হবে এক্সট্রা। এই টিকিটগুলি হলো টোল ট্যাক্সের টিকিট। আমি প্রথমেই যে আপনাদেরকে স্ক্যানার দুটি দেখালাম, প্রথম স্ক্যানারটি ছিল টোল ট্যাক্সে। আমি গুগল সার্চ যখন করেছিলাম, শুধুমাত্র পেমেন্টের স্ক্যানার দিয়েই আমি টিকিটটা কেটেছিলাম, জানতাম না এটার ব্যাপারে। তো আপনাদেরকে বলে রাখি, টিকিট আর টোল ট্যাক্স দুটো একসাথে এই দুটি স্ক্যানার দিয়ে কেটে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। दीदी स्टार्ट करा अकबर ने 1565 अकबर छेले जहांगीर छेले शाहजहां और शाहजहां छेले औरंगजेब। আমরা এই ঢালু রাস্তা দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, পেছনে যে দরজা আছে, সামনে যে দরজা, এটা 70 ফিট পুরো ঢাল, যাতে শত্রুরা যদি পরে ঢুকতে পারে তাহলে তখন শত্রুদেরকে পাথর দিয়ে ধাক্কা দিয়ে, মানে পাথর করে দিতে, যাতে শত্রুরা না ঢুকতে পারে। এই হচ্ছে কেল্লা। উপর থেকে এটা পুরোটা 70 ফিট ঢাল। যখন শত্রুরা যদি দুর্গ আক্রমণ যদি করতো, সেই ভয়ে এটাকে 70 ফিট ঢাল করেছিল, যাতে ওই ওপর থেকে পাথর, বড় বড় পাথর গড়িয়ে দিতে পারবে আর শত্রুদেরকে দমন করতে পারে। তার জন্য এই রাস্তাটাকে পুরোটাকে 70 ফিট ঢাল করা হয়েছিল। তালিমা তালিমা এখানে ইকো হয়। এখানে লাইন দিয়ে প্রহরীরা দাঁড়িয়ে থাকতো এবং তারা নিজেদের মধ্যে কথোপকথন যাতে ঠিকমতো করতে পারে, তার জন্যই এমনভাবে বানানো হয়েছিল যাতে ইকো হতে পারে। গাইডের কাছ থেকে জানতে পারলাম, সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, ওই গেটটি এক্সিট গেট। উপরে দেখুন কি বিশাল গার্ডেন। এই এরিয়াটা পুরো যে রেস্ট্রিক্টেড এরিয়া করে রেখেছে, সেটা হচ্ছে পুরো আর্মি ক্যাম্প, আর্মির এরিয়া। এখানে 75% এরিয়া আর্মির অধীনে, তাই আমাদের কোনো ঢোকার পারমিশন নেই। আর 25% এরিয়াতে আমাদের ঢোকার পারমিশন আছে। আর এবার আমরা সকলে মিলে সামনে যে মহলটি দেখতে পাচ্ছেন, সেই মহলের ভিতরে আমরা প্রবেশ করব আর সমস্ত ডিটেলসে আপনাদেরকে দেখাবো। এই গেটে ভেতরে যাবে আর এই গেটে বাইরে আসবে। তার আগে আপনাদেরকে চারিদিকে একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সামনের লাল পাথরের মহলটি সেই সময় আকবর মহাশয় তৈরি করিয়েছিলেন। আর এর আশেপাশে বিশাল বড় গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন। সোনালী রোদে শীতকালে সোনাময় হয়ে উঠেছে এই গার্ডেনের সৌন্দর্য। আর আমরা এর সামনেই দেখতে পেলাম একটি বিশাল বড় পাথরের চৌবাচ্চা। এটা জাহাঙ্গীর স্নান করছে। সামনের চৌবাচ্চাটি প্রায় 6 ফিট হাইট হবে, প্রায় 1 মানুষ সমান। আর এর ভিতরে সিঁড়ি দিয়েই জাহাঙ্গীর এর মধ্যে ওঠানামা করতেন। এটা পুরো সোনা দিয়ে মোড়ানো ছিল, বাট ইংরেজরা সেই সোনা তুলে নিয়ে চলে গেছে। এই জাহাঙ্গীরের বার্তা। এই হচ্ছে সিঁড়ি ছিল, যেখান থেকে জাহাঙ্গীর বার্তাবে এখানে উঠতো। চলুন এবার আস্তে আস্তে আমরা এই দ্বার দিয়ে প্রবেশ করি ভেতরে। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর কেমন লাগছে প্লিজ 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 জানান। চলুন এবার আমরা যে মেন এন্ট্রেন্স তার ভিতরে প্রবেশ করছি। চলুন দেখতে থাকুন। এই হচ্ছে সেই মেন এন্ট্রেন্স। এটা হচ্ছে সেই মেন এন্ট্রেন্স। এইটা যোধাবাই তৈরি করেছিলেন। আর এই সাইডে সাদা পাথর, এটা শাহজাহান তৈরি করেছেন। এই লাল পাথর আকবর তৈরি করিয়েছিলেন। চলুন যাই ভেতরে। जब कभी को राजा भीतर डूबे ना तो अनाउंसमेंट होता राजा धीरा जलालुद्दीन मोहम्मद अकबर এখানে যোধাবাই আলপনা আঁকতো, আকবরও খাড়া করবে, যোধা তিলক করবে, दोनों पासे दासे ফুল ফেলবে। এন্ট্রি গেটের মাথায় দেখুন ফুলের মতো স্ট্রাকচার। তখনকার দিনে কার্যকলা অপূর্ব। এটা এন্ট্রি গেট। আপনারা শুনলেন, আমাদের গাইড বললেন যে যখন আকবর মহাশয় আসতেন তখন যোধাবাই এবং অন্যান্য রানীরা তাকে তিলক করতেন এখানে। আর আমরা এবার ধীরে ধীরে ভেতরে অন্দরমহলে প্রবেশ করছি। কি দারুণ অপূর্ব কার্যকলা, কারুকার্য দেখুন কি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে বেসমেন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি।
এখানে নাচ গানা হতো, এখানে সবাই মিলে কথোপকথন হতো। ওপরের যে ফাঁকা স্থানগুলি আপনারা দেখছেন সেখানে আকবরের 3 পত্নী মা এবং রক্ষিতারা বসতেন। রুকাইয়া, মারিয়াম, যোধা, আর এখানে আকবরের মা বসতো। বাকি স্থানগুলিতে আকবরের রক্ষিতারা বসতেন। এই সাইডে যে দরজাটি দেখছেন এটি ছিল যোধাবাইয়ের রান্নাঘর, এই সাইডের যে দরজাটা। আর এরপর এই সাইডে যে দরজাটা দেখছেন এটা ছিল যোধাবাইয়ের শৌচালয়। এই যে দরজাটা এটাই হলো যোধাবাইয়ের শোবার ঘর, শয়নকক্ষ। এই গেটের ভেতরে শুধুমাত্র রানী যেত, যোধাবাই। আর এই গেটের দিয়ে শুধুমাত্র দাসীরা যেত। এটা যোধাবাই মা মন্দির আছে, এটা যোধাবাই মন্দির। এই যে যত ফাঁক দেখছেন এগুলোতে সব কিছুতে বই থাকতো, বই। আর এখানে শ্রীকৃষ্ণ মন্দির ছিল। যোধাবাই আকবরের পত্নী ছিলেন, তিনি তো হিন্দু ছিলেন, তিনি তার প্রিয় আরাধ্যের ভগবান শ্রীকৃষ্ণকে এখানে তিনি পূজিত করতেন। এই মন্দিরের ওপরে এত সুন্দর কারুকার্যে সুন্দর সুন্দর কালারিং কাঁচ লাগানো ছিল, কিন্তু ইংরেজদের আক্রমণের পরে সেগুলি নষ্ট হয়ে যায়। চলুন এবার আমরা অন্যদিকেও যাই। কোনগুলো সব সোনা আর কাঁচে মোড়ানো ছিল। আর এখানে বাতি লাগানো থাকতো, এখানে কাঁচ থাকতো যাতে এখানে রিফ্লেক্ট হতে পারতো, যাতে সেলিম তার নিজের রূপ চর্চা এখানে তিনি করতে পারতেন। প্লাস এখানে তিনি চিত্র এঁকেছেন, দেখুন এটা সেলিমের আঁকা অরিজিনাল ছবি এটা। চলুন এবার অন্যদিকে যাই। তো রাজা ভিতরে আসছে না, এটা দোনো পাশে বাজনা বাজতো, দোনো পাশে এইখানে এখানে আর এখানে বাজনা বাজতো। জাহাঙ্গীর তৈরি করেছিল। এটা জাহাঙ্গীরের এসি রুম। তখনকার দিনে তো এসি ছিল না, কিন্তু জল দিয়ে দেওয়াল ঠান্ডা থাকতো। এইখানে এই দেওয়ালগুলো ছিল অ্যাকচুয়ালি ফাঁপা, এর মধ্যে জল ভরা হতো ঠান্ডা রাখার জন্য। তখনকার দিনে এসি এরকমই ছিল। তো যখনই জল ভরে ভরে ওভারফ্লো হয়ে যেত তখন এই যে প্যাসেজগুলো দেখছেন, এই নালি, এই যে নালি, এই নালি বরাবর সোজা এসে, এই নালি থেকে সোজা এসে এখানে আসতো। আর এখান থেকে সোজা এই সাইডে যমুনার ধারে বেরিয়ে যেত। আর এই দিকেই যমুনার ধারে আমাদের তাজমহল। চলুন আপনাদের এই দিক থেকেই তাজমহলটাও দেখাই। এইদিকে হচ্ছে আমাদের তাজমহল। এই দেখুন যমুনার ধারে কি দারুণ লাগছে তাজমহল। এই সাইডে রোড, এই সাইডে দুটো পরীক্ষা কাটা আছে। এই সাইডে ঘন জঙ্গলের পরীক্ষা, যেখানে অন্য জন্তু জানোয়ার ছাড়া থাকতো যাতে কোনো শত্রু যাতে ঢুকতে না পারে। আরেকটা হচ্ছে জলের পরীক্ষা। আর এর মাঝখানে দেখুন গার্ডটা, এখানে জলের পরীক্ষা ছিল, এখানে কুমির ছাড়া থাকতো যাতে কোনো শত্রু ঢুকতে না পারে। আর এই সোজাসুজি দেখা যাচ্ছে তাজমহল। আর এবার আপনাদেরকে সেলিম বা জাহাঙ্গীরের এসি রুমের ভিতরে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেলিমের সেই এসি ঘর। এটা হচ্ছে সেই সেলিমের এসি ঘর। আমরা তো এখনো এখানে ইকো পাচ্ছি, প্লাস এখানে এসির মতো ঠান্ডা হাওয়াও পাচ্ছি। সিরিয়াসলি আমি ইয়ার্কি পাচ্ছি না, সত্যি সত্যি এটা ভীষণ ঠান্ডা। এর মধ্যে সত্যি দেওয়াল ফাঁপা, দেখতে চান? দেখাচ্ছি দেখুন। ফাঁপা। ওটা ছাতে দিয়ে জল ট্যাঙ্ক আছে, জল ট্যাঙ্ক চামড়ে ব্যাগ দিয়ে জল ভর দেবে, ভিজতি ব্যাগ। আর ট্যাঙ্কির নিচে টুকটুক হলো আছে, কোন হলো দিয়ে জল দিয়ে দিওয়াল দিয়ে ভর যাবে। তুমি দিওয়াল দেখছি কত চলো দিওয়াল আছে, এটা মাঝখানটি ফাঁপা আছে। আরেকবার, আচ্ছা মাঝখান ফাঁপা। এই ঘরে ছাদের মাথায় তখন জল ট্যাঙ্ক করা হয়েছিল। সেই জল ট্যাঙ্ক থেকে পাইপ লাইনের মাধ্যমে দেওয়ালের মধ্যে জলকে স্টোর করা হতো, যাতে ঘর এসির মতো ঠান্ডা থাকে সেই সময়। আর এই ফুটোর মধ্যে থেকে গরম হাওয়া বেরিয়ে যেত। এটি এখনকার ভেন্টিলেটরের কাজ করতো তখন। এটা লাল পাথরের শেষ, আকবর জাহাঙ্গীর দুজনে মিলে শেষ করেছিল। প্লাস এরপর সাদা পাথর শুরু, শাহজাহান এখান থেকে শুরু করেছিল। এর পরের স্ট্রাকচারটা শাহজাহানের তৈরি, তাই জন্য এটা পুরো সাদা পাথরের। আর এই যে দেওয়াল, এই দেওয়ালের মাঝখান পুরো ফাঁপা, যেটা আপনাদের দেখালাম পুরোটাই ফাঁপা। এটা পুরোটাই দেখুন পালকি ডিজাইন। এটা পুরোটাই সাদা পাথর। এখান থেকে পুরো পোর্শনটা, এখান থেকে দেখুন, এখান থেকে পুরো পোর্শনটা, এটা পুরোটাই শাহজাহান তৈরি করেছিলেন। এটা হচ্ছে মুমতাজ মহল। মুমতাজ মহলের পাশে দেখুন
মুমতাজ মহলের ডান দিকে ছোট মেয়ে রোশানারা বেগমের জন্য পালকি স্ট্রাকচারে গঠিত ঘর, আর সেম স্ট্রাকচারেই বাঁ দিকে বড় মেয়ে জাহানারা বেগমের জন্য সেম ঘর। এই হচ্ছে মুমতাজ মহলের শয়নকক্ষ যাওয়ার পথ। মুমতাজের শোবার ঘর। বেডরুম এটা কালা কালা দেখছি না, এই পুরোটা সবাই আঠা আছে, এটা পুরোটা মেল সোনা দিয়ে মোড়াই দিচ্ছিল। পুরোটাই এটা সোনা দিয়ে আগে মোড়ানো ছিল, পরে ইংরেজরা এখান থেকে সোনা খুলে খুলে নিয়ে চলে গেছে। এই যে সামান্য সামান্য সোনা এখনো লেগে আছে। এটা ছিল মুমতাজের শয়নকক্ষ বা শোবার ঘর। আর এই পুরো পোর্শনটা, যতটা পোর্শন দেখছেন, এই পুরো পোর্শন, এই যে কলকা, এই যে নকশা, সবই পুরোটাই সোনা দিয়ে মোড়ানো ছিল। এক অসাধারণ শিল্পকলা যা সোনা দিয়ে বেষ্টিত ছিল। সত্যি ভেবে অবাক লাগে, কি দারুণ ছিল না সেই সময়। এখনো দেখুন অল্প অল্প সেই সোনার রং এখনো লেগে আছে, সোনার টুকরো এখনো লেগে আছে। পুরো মহলটা, এই পুরো মহলটা পুরোটাই সোনায় মোড়ানো ছিল মমতাজের জন্য। দেখুন এখনো সেই সোনার দাগ এখনো লেগে আছে, দেখুন হলুদ হলুদ সোনা। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, পুরো প্লেন হয়ে আছে। দেখুন পুরো সোনায় মোড়া ছিল এক সময়, এখন এখানে কিছুই নেই সোনা। চলুন এবার এই সাইডটা যাওয়া যাক। এটা হচ্ছে মুমতাজ মহল। মুমতাজ মহলের সামনেই হচ্ছে ঝর্ণা জ্বলতো। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। এই ওয়াটার ট্যাঙ্ক থেকে সোজা এখানে জল ভরা হতো, সোজা এই রাস্তা থেকে, এর নিচ থেকে ফাঁপা রাস্তা, এখান থেকে সোজা জল আসতো এইখানে। আগে এখানে ফোয়ারা উঠতো। এখানে যদি জল ওভারফ্লো হয় তাহলে এই সাইডটা পুরোটা ঢালু। তখন কি হতো, তখন জল এই বরাবর সোজা ওখানে চলে যেত। তখন ছোট ঝর্ণাটা স্টার্ট হয়ে যেত। ছোট ঝর্ণা যদি বাই চান্স ওভারফ্লো হয় তখন সোজা ওখান থেকে বাগানে বেরিয়ে যেত জল। তো মানে তখনকার দিনের দারুণ আর্কিটেকচার। দেখুন গার্ডেন, দেখুন এখানে কি সুন্দর। এটা হচ্ছে আঙুর গাছ, আঙুর গাছ। কি দারুণ আর্কিটেকচার, দেখুন দুর্দান্ত আর্কিটেকচার। শীতকালের সোনালি রোদে এই বাগানের সৌন্দর্য এক অপূর্ব মোহময় হয়ে উঠেছে। এবার আমরা শাহজাহানের মেয়েদের ঘরের যে ব্যালকনি সেখানে যাচ্ছি। এটা এই যে এই পোর্শনটা পুরোটাই, এখান থেকে এটা পুরোটাই আগে জল ভরা থাকতো। এই পোর্শনে কুমির ছাড়া থাকতো, যাতে এইখানে যে পরীক্ষা শত্রু যাতে এর ভেতরে প্রবেশ করলে কুমির যাতে তাদের খেতে পারে। প্লাস বাইরে যে এখানে গভীর তখন জঙ্গল হতো, বাঘ এবং বন্যজন্তু ছাড়া থাকতো, যাতে কোনো শত্রু ডবল প্রোটেকশন, বাঘ বন্যজন্তু প্লাস কুমির দুটো পেরিয়ে এই পরীক্ষার ভেতর আসতে না পারে। এই যে রেল ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপর দিয়ে আমাদের ফেরার ট্রেন যাবে, আর সেই জার্নির ভিডিও নেক্সট ভিডিওতে আসবে। আর এখন দেখুন যমুনা নদী অনেক মজে গেছে। এই শীতকালে যমুনা নদীতে আরোই জল নেই। আর এই সাইডে দেখুন কি দারুণ লাগছে তাজমহল। দেখতে থাকুন, আরও অনেক ইনফরমেশান এর মধ্যে আছে, একটু ধৈর্য নিয়ে দেখবেন। এত বড় বিল্ডিং, এত বড় স্ট্রাকচার, একটু বড় হবে ভিডিওটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। চলুন এবার পরের জিনিসটা আপনাদেরকে দেখাই। এবার আমরা এই সাইডে এগিয়ে চলেছি। সামনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো শীষ মহল। এখানে মুমতাজ বেগম স্নান করতেন, অর্থাৎ স্নানের ঘর ছিল তার। এটা হচ্ছে মুমতাজ মহলের, এটা হচ্ছে স্নানের ঘর, তিনি স্নান করতেন। আর এর মধ্যে 3 রকম জল পাওয়া যেত। তিনি গরম জল, ঠান্ডা জল এবং গোলাপ জল, 3 রকমের জল তিনি ব্যবহার করতেন স্নানের জন্য। চলুন এবার অন্যদিকে যাওয়া যাক। এটা হচ্ছে মুমতাজ মহলের বড় মেয়ের ঘর, সেই জন্য এটা বড় পালকি। আর ওই সাইডে আপনাদের দেখালাম ছোট পালকি, মাঝখানে এটা সেই মুমতাজ মহল। আর এবার আমরা বাঁদিকে যেদিকে এগোচ্ছি এটি হলো শাহজাহানের বন্দিঘর। এখানে শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব তার 3 ভাই দারা, সুজা এবং মুরাদকে হত্যা করে তার পিতাকে এইখানে নিজে রাজা হয়ে বন্দি রেখেছিলেন দীর্ঘ 8 বছরের জন্য। আর এই ঘরের ভিতরে শাহজাহানের বড় মেয়ে জাহানারা বেগম একটি আয়না লাগিয়ে দিয়েছিলেন, যাতে তার পিতা তাজমহলকে দেখতে পারে এই ঘর থেকে। বাবা, এই সিঁড়িটা খুব স্লিপ, তাই আপনারাও সাবধানে নামবেন।
এটা হচ্ছে শাহজাহানের পাশা খেলার ঘর। শাহজাহান আর মুমতাজ এখানে পাশা খেলতেন। এই যে ঘর করা আছে দেখতে পাচ্ছেন, এখানে তারা পাশা খেলতো, কিন্তু এখানে কোনো গুটি ইউজ হতো না, এখানে গুটির জায়গায় মানুষ থাকতো। এখানে তারা মানুষ দিয়ে তারা সেখানে পাশা খেলতো। আর ওপরে যে জল ট্যাঙ্ক, ওপরে যে জল ট্যাঙ্কের চেম্বার, এখান থেকে সোজা জল ফ্লো হয়ে এই সাইডে চলে আসতো, এই সাইডে এখানে গোলাপ জলে ঝর্ণা হতো। আর এটা ছিল শাহজাহানের বন্দিঘর। এখানে শাহজাহানকে বন্দি করে রেখেছিল। এখানেই শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব তার 3 ভাইকে মেরে তিনি রাজত্ব করেছিলেন আর তাকে বন্দি করে রেখেছিলেন। আর এই যে এই পিলার, এখানে কোনো কালার ইউজ হয়নি, অর্থাৎ ইয়েলো কালারটাও একটা পাথর, কালো কালারটাও একটা পাথর, সবই পুরোটাই, পুরো যে আর্কিটেকচার আর কি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এখানে পাথরের কাজ, কোনো রকম কালার নেই এর মধ্যে। চলুন এবার আমরা এখান থেকে প্রবেশ করি। যে জল ট্যাঙ্কের ওপরে চেম্বার, তার নিচ থেকে আমরা এখন প্রবেশ করছি। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। পাশে যে লোহার গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ পথ ছিল। সেই সময় শাহজাহান এই গেটের ভেতর থেকে যমুনা নদীতে যেতেন আর তাজমহলে যেতেন নৌকায় করে। চলুন এবার উপরে যাচ্ছি। সুন্দর কার্যকলা, মন মুগ্ধ করে দেবে। যদি আপনারা একবার নিজে চোখে এখানে এসে দেখতে পারেন তাহলে তো মন মুগ্ধ করে দেবে। আর যদি এখানে না আসতে পারেন তাহলে তো আমি আছি, আপনাদেরকে সমস্ত ভিডিও এর মধ্যেই দেবো, সমস্ত ভিডিও, সমস্ত ডিটেলস আপনাদের ঘরে বসেই উপভোগ করাবো, এইটুকু তো গ্যারেন্টি। চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে মিনা মসজিদ, যারা এখানে তিনি তখন নামাজ পড়তেন। 1631 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মিনা মসজিদ ব্যবহার হতো। আর এবার আমরা যাচ্ছি দিওয়ানে আম এবং দিওয়ানে খাস দেখতে, যেটি আকবর মহাশয় তৈরি করেছিলেন। রেলিং থেকে দূরত্ব বজায় রাখুন। দারুণ শিল্পকলা। এটা হলো দিওয়ানে খাস, অর্থাৎ খাস মানে হচ্ছে খাস লোকেদের নিয়ে। এখানে নবরত্ন অর্থাৎ 9 জন যে বিশিষ্ট রাজ পরিচালনা করতেন, যে 9 জন নবরত্ন, বীরবল, টোডরমল, তানসেন ইত্যাদিদের নিয়ে এখানে তিনি সভা করতেন। আর এই সাদা বক্সের মধ্যে মন্ত্রী বসতেন। আর এটা ছিল হচ্ছে মিনা বাজার। তখনকার রানীদের এখানে বাইরে বেরোনোর তো কোনো রকম অনুমতি তো ছিল না, সেই জন্য তাদের কি হতো, এই যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তাদের সেই সময় বাজার বসানো হতো। সেই সময় এইখানে রানীরা তাদের যত সামগ্রী এখান থেকে তারা কিনতে পারতেন রাজমহলের মধ্যে থেকে। এই ছিল মিনা বাজারের চারিদিক। কি সুন্দর দেখুন। নিচে টকশাল চলতো, টকশাল জানি টাকা দিয়ারি হতো এর নিচে, আর উপরে বিচার হতো, বিচারটার নাম দিওয়ানে খাস। আর দিওয়ানে খাসে এইখানেই আকবর বসতেন। চলুন এটাও সামনে থেকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পুরো কোষ্টি পাথর বা কালো পাথরের তৈরি। এটা পুরো কোষ্টি পাথর বা কালো পাথরের তৈরি। এখানেই আকবর মহাশয় তার যখন তিনি সভা করতেন, যখন তিনি মিটিং করতেন তার নবরত্ন 9 জনকে নিয়ে, তখন তিনি এখানে বসতেন। তাই এই অঞ্চলটার নাম হচ্ছে দিওয়ানে খাস, এই অঞ্চলটার নাম। আর এই স্থানে সম্রাট নিজে বসে বাইরের সমস্ত কিছু নিজেই তদারকি করতে পারতেন। চলুন এবার আমরা এই দিকে এগিয়ে যাই। ওইখান থেকে দিওয়ানে খাস থেকে আমরা সোজা এই রাস্তা ধরে চলে এলাম। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই সেই মিনা বাজার। জুতো খুলতে হবে না, নাগিনা মসজিদ। আচ্ছা, এবার আমরা মসজিদে প্রবেশ করব, তাই জন্য এই মসজিদের সামনে মানে আগে আপনাদেরকে এখানে জুতো খুলতে হবে। এর ভেতরে যত হারেমের যত মহিলারা থাকতেন, শুধুমাত্র তাদের জন্য এই মসজিদটা ছিল। এই হচ্ছে সেই মসজিদের পবিত্র স্থান। এই হলো আমাদের সেই নাগিনা মসজিদ। যারা এই মহলে, আন্দর মহলে থাকতেন, যে সমস্ত মহিলারা, একমাত্র তাদের জন্যই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আর এই মসজিদেই সেই সময় মহিলারা নামাজ পড়তেন ডেলি এবং ঈদের সময়ও। এই হলো সেই নাগিনা মসজিদ। এইখানেই তখনকার শাহজাহানের আমলে, ঔরঙ্গজেবের আমলে তখন নামাজ পড়া হতো। শ্বেত পাথরে তৈরি, অপূর্ব লাগে। এখান থেকেও ফোয়ারা উঠতো।
অ্যাকচুয়ালি এখান থেকে জল উঠতো, কারণ এখানে আগে হাত পা ধুয়ে তারপর এরা নামাজে বসতো, সেই জন্য এখান থেকেই সেই জল উঠতো। এখানে জলের ব্যবস্থা থাকতো ফোয়ারা টাইপের, সেই জন্য এটা হচ্ছে সেই নামাজ স্থল বা মসজিদ। আমরা উপর থেকে এখান থেকে এলাম, আসার পরে আমরা এইখানে এলাম। এটা হচ্ছে দিওয়ানে আম, যেখানে আম জনতার দরবার লাগতো। আর আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এরা এখানে বসতেন। আম জনতার তাদের অসুবিধা সুবিধা সব কিছু এখানে রাজা বসে সব কিছু সলিউশন এখান থেকে করতেন। এখানে রাজা বসতো, এখানে মন্ত্রী বসতো, এখানে রাজার দুই রানী দুই দিকে এখানে বসতো। কি সুন্দর কারুকার্য দেখুন এই দিওয়ানে আমে, অপূর্ব কারুকার্য দেখুন। এই এত বড় এরিয়া। এই দিকে যখন করোনা কালে যখন এখানে ঢুকতে দেওয়া হতো না, লাইট শো হতো। দেখছেন লাইট আছে, এখানে লাইট শো হতো। আর 20 সালে তখন কি হতো, ভেতরেও দেখো না আপনাদের লাইটিংয়ের শো, এখানেও দেখছেন লাইটিংয়ের শো দেওয়া হয়েছিল, খুব সুন্দর হতো। বাট এখন কোভিডের পরে আর সেই লাইট শো চালু হয়নি। কোভিডকালে কিন্তু এইখানে আমাদেরকে এখন বসতে দেওয়া হতো ভিড়ের সময়, আর এখানে তখন লাইটিং শো হতো। এখানে 1857 সালে যখন প্লেগ রোগ হয়, অর্থাৎ ইঁদুরবাহিত যে রোগ ক্ষতিকর, সেই সময় এক ইংরেজের কবর দেওয়া হয় এখানে। এই যে দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো দিওয়ানে আমের গেট। এখান থেকে যত প্রজারা প্রবেশ করতেন তারা এই সব স্থানে এসে দরবারে আসতেন, এসে বিচার চাইতেন, এবং রাজা মহারাজারা এইখান থেকেই তাদের বিচার ব্যবস্থা করতেন। এই এত বড় দিওয়ানে আমের ঠিক পাশেই আছে মতি মসজিদ। এই মতি মসজিদে তখন নামাজ পড়া হতো, আম জনতা এখানে এসে নামাজ পড়তে পারতেন। এটাই সেই মতি মসজিদ। এখন ওই মসজিদে আমরা এখন যেতে পারি না, এখন ইন্ডিয়ান আর্মির ঘেরাটোপে এই মসজিদ আছে। এই মসজিদের গেট দেখছেন, এই মসজিদের গেট পুরোপুরি সিকিওর বন্ধ, আমরা ওই মসজিদের ভেতরে কখনোই প্রবেশ করতে পারবো না। বিশাল বড় এরিয়া। এখানে দেখুন কামান। এই হলো দিওয়ানে আম। এইখানেই দিওয়ানে আম জনতার দরবার, যেখানে সোজাসুজি রাজা এই বরাবর বসতেন। প্রথমে দেখেছেন যে মমতাজ মহলের যে দুটো ফোয়ারা আছে, সেই দুটো ফোয়ারার জল যদি ওভারফ্লো হতো তাহলে এর ভেতর দিয়ে নিচে দিয়ে পাইপলাইন আছে। তখনকার দিনের আর্কিটেক্টরা খুব সুন্দর কারুকার্য করেছিল, আর সেই পাইপলাইন থেকে জল এসে এইখানে আসতো। এক্সট্রা যে জলটা সেটা এখানে আসতো। এখানে দেখুন স্টেপ ওয়েল দিওয়ানে আম। কি বিশাল বড় কুয়ো, কি ভীষণ ডিপ, আপনারা কল্পনা করতে পারছেন কত ডিপ নিচটা, কতটা ডিপ নিচে। আর এই হচ্ছে সেই গার্ডেন, এই হচ্ছে সেই গার্ডেন, এই হচ্ছে দিওয়ানে আম। এই এত সুন্দর অপরূপ গার্ডেন। এই সেই মসজিদ যেটা এতক্ষণ ধরে আপনাদের দেখালাম। দুর্দান্ত সিনারি আর দুর্দান্ত আসছে দেখুন। আমরা যে গাইডের সাথে আজকে আমরা ঘুরেছি, সেই কাকু বা দাদা ভীষণ ভালো মানুষ। এখানেই কিন্তু আগ্রার জন্মস্থান তার, বাট তিনি বাংলা ভীষণ ভালো বলতে পারেন। কি আমার নাম রাজু আছে। আপনার নাম রাজু? রাজু আছে, আমার আগ্রা দুর্গের গাইড আছে। আচ্ছা, আর এটা ভালো বাংলা বলছি দাদা আমি। আচ্ছা, এখন থাকছি না, এটা আকবরের দরবার আছে। আচ্ছা, এটার নাম দিওয়ানে আম আছে। হ্যাঁ, এটা উপরে রাজা বসতো, দুনো পাশে রানী বসতো। আচ্ছা, একটা মন্ত্রী নিচে বসতো, জনতা এটা বাইরে বসতো। আর এখানে এটা হচ্ছে আম জনতা বাইরে বসতো, সেই জন্য দিওয়ানে আম। এটা বলছি দিওয়ানে আম। আর উপরে দিওয়ানে খাস ওচো পর উপরে আছে। এটা বড় মসজিদ আছে, মোতি মসজিদ। মোতি মসজিদ শাহজাহানকে তৈরি করেছিল, है ना। এটা শাহজাহানকে তৈরি করেছিল। ও এটা সমাধি দেখছি ইংরেজিতে সমাধি আছে, ইংরেজি সমাধি। 18 এটা নাম দাদা জন রাসেল গলভিন। আচ্ছা, ঠিক আছে না দাদা? ওকে দাদা, ওকে দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আগ্রাতে তিনখানা ফ্যামিলি, তিনটে ফ্যামিলিতে সবার সাথে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। হাই বলে দাও। এটা হচ্ছে হরিশ জেঠু, এটা হচ্ছে অখিল ঘোষ। এই ছিল আমাদের একটা ভাই, নাম বলো, হাই বলে দাও। হাই, এই হচ্ছে আমাদের জেঠিমা প্রিয়। হাই, নাম বলো। এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমার মা।
এই হচ্ছে আমার কাকিমা, অখিল কাকুর বউ। হাই বলো। হাই, নাম বলো। কৃষ্ণা ঘোষ। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেক কাকিমা। কাকিমা হাই বলো আর নাম বলো। জয়ন্তিকা চৌধুরী। আচ্ছা, আর এই হচ্ছে আমার এক বান্ধবী, নাম বলো। এই ছিল আমাদের সাথে টোটাল 10 জন মেম্বার, আমরা যাদের সাথে আজকে বেড়াতে এসেছিলাম। 3খানা ফ্যামিলি, সবাইকে নিয়ে এখানে আমরা বেড়াতে এসেছিলাম। আমাদের সামনে এখন দিওয়ানে আমের সেই গেট, আর এই গেটের মধ্যে থেকেই আমাদেরকে এক্সিট করতে হচ্ছে। আমরাও আমজনতা, তাই এখান থেকেই আমাদেরকে এক্সিট করতে হচ্ছে। আর সামনেই রয়েছে গভর্নমেন্ট পরিচালিত একটি ছোট মিউজিয়াম, যার মধ্যে ঐতিহাসিক কিছু সামগ্রীও আছে, আর আপনারা দেখতে পারেন, আর আপনারা বাড়ির জন্য কিছু কিনতেও পারেন। এখান থেকেই আমরা প্রথমে ঢুকেছিলাম, প্রথমে প্রবেশ করেছিলাম, আর এই গেট থেকেই আমরা এসেছিলাম। আর যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে এই গেট থেকে আপনাদেরকে বেরোতে হবে, তাই আমরা এই গেট থেকেই আমরা বেরোচ্ছি। সবার জন্য এটা ইনফরমেটিভ ভিডিও, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা। আমরা তো ফ্যামিলি নিয়ে এসেছিলাম, আর ফ্যামিলি নিয়ে কীভাবে এখানে আপনারা হোটেল পাবেন সব কিছু, সমস্ত ইনফরমেশন সমস্ত ভিডিওতে আমরা থেকে দিয়েছি। প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য জরুরি, ভিডিওগুলো প্লিজ চেক আউট করবেন, আর প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 বেশি বেশি করে শেয়ার করুন। যারা আপনারা তাজমহলে আসতে পারছেন না, আগ্রা ফোর্টে আসতে পারছেন না, এত সুন্দর সুন্দর কাহিনী আগ্রা ফোর্টের ভিতরে লুকিয়ে রয়েছে, সেগুলো জানতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন। অনেক ইনফরমেটিভ ভিডিও, অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু জানার আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এইরকম ইনফরমেটিভ, এরকম সুন্দর সুন্দর বেড়াতে যাওয়ার ভিডিও আপনারা পেতে পারেন। তার জন্য প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। লাইক করতে ভুলবেন না, এত কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট, এত সুন্দর সুন্দর ভিডিও ঘুরে বেরিয়ে আপনাদের জন্য তৈরি করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, আপনারা সবাই ভালো থাকুন।